হ্যালো 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 বাংলাদেশের ফুটবলে অনেক কিছুই চলতেছে, তার কিছুটা নেগেটিভ, তার কিছুটা পজিটিভ। তো সব কিছুই তো একটা ভিডিওতে কভার করা পসিবল না। তার কারণে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। তার মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব আমাদের অনূর্ধ্ব-20 দলে রোনান এবং ডেক্লান সুলিভানের ইনক্লুশন নিয়ে, এবং এরপরে আমরা আলোচনা করব আমাদের ন্যাশনাল টিম কেন্দ্রিক আনিসুর রহমান জিকো ভার্সেস হাভিয়ার কাবরেরাকে নিয়ে, এবং এরপরে সর্বশেষ আলোচনাটা হবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ক্লাব ব্রাদার্স ইউনিয়নের সাথে আশিক এবং অনিকের ঝামেলা নিয়ে। তো শুরুটা করি আমরা রোনান এবং ডেক্লান সুলিভানকে নিয়ে। রোনান এবং ডেক্লান সুলিভান অনেকদিন ধরে রিউমার চলতেছিল বাংলাদেশের জার্সিতে খেলবে। ফাইনালি রোনান এবং ডেক্লান সুলিভান বাংলাদেশের জার্সিতে খেলবে সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে, এবং এই টুর্নামেন্ট খেলার জন্য গতকালকেই বাংলাদেশে ল্যান্ড করছে রোনান এবং ডেক্লান সুলিভান। আর রোনান এবং ডেক্লান সুলিভানকে আপনারা যারা এখনো চিনেন না তাদের জন্য বলে নিই, রোনান এবং ডেক্লান সুলিভান মা বাবা কারোর সূত্রেই বাংলাদেশি না। রোনান এবং ডেক্লান সুলিভান বাংলাদেশের জার্সিতে খেলতে পারতেছে শুধুমাত্র ওর নানির সূত্র ধরেই। ওর নানি একমাত্র বাংলাদেশি, আর রোনান সুলিভান মূলত নাম্বার 9 প্লেয়ার। এরপরে ডেক্লান সুলিভান মূলত একজন ডিফেন্ডার। আমার কাছে মনে হয় এই রোনান সুলিভান এবং ডেক্লান সুলিভান খুবই ট্যালেন্টেড ফুটবলার এবং বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই 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 ভালো ফুটবলার। তো এই রোনান এবং ডেক্লান সুলিভান আমাদেরকে লং টার্মে সার্ভিস দিতে পারবে এই আশা করি আমি। আর আপনাদের জন্য আরেকটা রিকোয়েস্ট রাখবো আমরা সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি, যেটা হবে মালদ্বীপে, এবং ওইখানে রোনান এবং ডেক্লান সুলিভান ভালো করতেও পারে আবার ভালো নাও করতে পারে। আমি বলবো ওদের পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা সমালোচনা করব, কিন্তু এটা যেন একটা লিমিটের মধ্যে থাকে, এই লিমিটটা যেন ক্রস না করে। ওরা যদি এই টুর্নামেন্টে খারাপ করে, আরে কি ফুটবলার নিয়ে আসছে, বাজে ফুটবলার, কি ধরনের ফুটবলার নিয়ে আসে বাফুফে, ওদেরকে আমেরিকায় ব্যাক পাঠানো হোক, এরকম যেন কথাবার্তা না আসে। কারণ আমি যতটুকু জানতে পারছি ওরা প্রথমবার সাউথ এশিয়ায় আসছে, ওরা প্রথমবার বাংলাদেশে আসছে, প্রথমবার বাংলাদেশের টিমের সাথে খেলবে, বাংলাদেশের জার্সি গায়ে খেলবে। তো বাংলাদেশের ফুটবল বলেন বা এই সাউথ এশিয়ার আবহাওয়ার সাথে ওদেরকে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। ওদেরকে আমরা এখনই একটা দুইটা ম্যাচ দেখার পরে বলতে পারবো না আরে বাজে ফুটবলার, আরে ওদেরকে আমেরিকায় পাঠানো হোক, এরকম আমাদের বলার চান্স নাই। ওদেরকে যথেষ্ট পরিমাণ টাইম দিতে হবে বাংলাদেশের ফুটবলের সাথে অ্যাডজাস্ট হইতে, এই সাউথ এশিয়ার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য, এবং এই বাংলাদেশের টিমটার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। তো তার কারণে আমি বলবো আমরা আলোচনা সমালোচনা করব, কিন্তু এটা যেন লিমিটের মধ্যে থাকে। আর সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে আমাদের জার্সিতে রোনান এবং ডেক্লান সুলিভান খেলতেছে, তার সাথে আরো কয়েকজন বংশোদ্ভূত ফুটবলার খেলবে। তাদের মধ্যে ইব্রাহিম নেওয়াজ আছে, ফারজাদ আফতাব আছে এবং আমির সামি আছে। আরো কয়েকজন ফুটবলার থাকার কথা ছিল, তাদের মধ্যে সুশ্রত মণ্ডলের খেলা হচ্ছে না ইনজুরির কারণে। সুশ্রত মণ্ডল কানাডায় থাকার সময় একটা ইনজুরিতে পড়ছিল এবং মনে করছে ও রিকভার করতে পারবে, তার কারণে বাংলাদেশে চলে আসছে, এবং বাংলাদেশে এসে পরীক্ষা করে দেখা গেছে এই ইনজুরিটা আরো মিনিমাম 2 সপ্তাহ ধরে থাকবে। তো যার কারণে মূলত সুশ্রত মণ্ডলের আর বাংলাদেশের জার্সিতে এখনই সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে না। এরপরে আরো 2 জন ফুটবলার আসার কথা ছিল, তাদের মধ্যে আব্দুল কাদির এবং বিতোষক চাকমার আসার কথা ছিল। এই বিতোষক চাকমা এবং আব্দুল কাদির মূলত টিকেটের কারণে আসতে পারতেছে না। যতটুকু শুনতে পারছি ওরা দাবি করছিল যে ওদের আপডাউনের যে প্লেনের খরচটা আছে, অর্থাৎ প্লেনের টিকেটের খরচটা আছে, ওইটা বাফুফে থেকে দেওয়ার ওরা আবদার করছিল, বাট বাফুফে ওইটা দেয় নাই। তার কারণেই মূলত এই আব্দুল কাদির এবং বিতোষক চাকমা আসতেছে না বাংলাদেশের জার্সিতে খেলার জন্য। এটা আবারও বলতেছি আমি কনফার্ম না, বাট আমি যতটুকু জানতে পারছি। এই 2টা প্লেয়ারের ব্যাপারে আপনারা যদি আরো কিছু জেনে থাকেন তাইলে আমাকে একটু কমেন্টে জানাই দিয়েন। এরপরে কথা বলা যাক আনিসুর রহমান জিকো ভার্সেস হাভিয়ার কাবরেরা। হাভিয়ার কাবরেরা যে 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করছে, ওইখানে উপরে দেখবেন ঢাকা ট্রেনিং ক্যাম্প বাংলাদেশ ন্যাশনাল টিম লেখা।
তো এই ঢাকা ট্রেনিং ক্যাম্প কেন, আবার বাংলাদেশের প্রিলিমিনারি স্কোয়াড না কেন? মূলত বাংলাদেশের ন্যাশনাল টিম ঢাকায় ট্রেনিং ক্যাম্প করবে কয়েকদিন, তো তার কারণে 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করছে। এটা কাইন্ড অফ প্রিলিমিনারি স্কোয়াডই, কিন্তু ঢাকা ট্রেনিং ক্যাম্প কেন লেখছে এটা আমার মাথায় ঢুকে নাই। কারণ এখানে যে স্কোয়াডটা দেখতেছেন আপনি 28 জনের, এই 28 জনের বাইরে আরো একজন প্লেয়ার আছে, সেটা হচ্ছে হামজা চৌধুরী। আর আমরা কম বেশি সবাই জানি ভাই, হামজা চৌধুরী যদি ফিট থাকে, হামজা চৌধুরী অবশ্যই ন্যাশনাল টিমের জার্সিতে খেলবে। তো এটা প্রিলিমিনারি স্কোয়াড না দিয়ে ঢাকা ট্রেনিং ক্যাম্প দেওয়ার দরকার কি ছিল ভাই? এই 28 সদস্যের ঢাকা ট্রেনিং ক্যাম্প স্কোয়াডে আপনি দেখবেন 4 জন গোলকিপার, কিন্তু তারপরেও আনিসুর রহমান জিকোকে রাখা হয় নাই। আমি কয়েক মাস আগেও বলছিলাম, যখন আনিসুর রহমান জিকোকে রাখা হয় নাই এই নভেম্বরের উইন্ডোর স্কোয়াডের জন্য, আমি বলছিলাম 4 জন গোলকিপার যদি থাকে সেখানে আনিসুর রহমান জিকো থাকা ডিজার্ভ করে। তবে যদি 3 জন গোলকিপার থাকে সেক্ষেত্রে আনিসুর রহমান জিকো লিগের পারফরমেন্স বা লিগের ম্যাচ টাইম বিবেচনায় হয়তোবা থাকা ডিজার্ভ করে না। কিন্তু আপনি যদি বর্তমান প্রেক্ষাপটের কথা বলেন, টপ 3 হইলেও ওইখানে আনিসুর রহমান জিকো ডিজার্ভ করে স্কোয়াডে থাকা। কারণ বর্তমানে লিগের যে পারফরমেন্স, ওই হিসেবে কিন্তু আনিসুর রহমান জিকো ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার গোলকিপার পজিশনে, এবং আনিসুর রহমান জিকো অনেক বেশি ম্যাচ টাইম পাইছে বসুন্ধরা কিংসের জার্সিতে। বসুন্ধরা কিংসের জার্সিতে নাম্বার 1 চয়েস গোলকিপার আনিসুর রহমান জিকো। অথচ বসুন্ধরা কিংসের সাইড বেঞ্চে যে বসে থাকে মেহেদী হাসান শ্রাবণ, এখন ন্যাশনাল টিমে ঢুকে গেছে, আনিসুর রহমান জিকো ন্যাশনাল টিমে নাই। তো এইটা কিন্তু শুধুমাত্র পসিবল হচ্ছে আনিসুর রহমান জিকোর সাথে হাভিয়ার ক্যাবরেরার দ্বন্দ্বের কারণে। হাভিয়ার ক্যাবরেরাকে নিয়ে 2024 সালের নভেম্বরের উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পরে আনিসুর রহমান জিকো খেলাযোগে একটা ইন্টারভিউ দেয়। ওইখানে বলে হাভিয়ার ক্যাবরেরার সাথে আনিসুর রহমান জিকোর সম্পর্ক ভালো না। ও নভেম্বরের যে 2 ম্যাচের জন্য স্কোয়াডে ছিল, ওইখানে আনিসুর রহমান জিকো ছিল, এবং 2 ম্যাচের যতগুলো ট্রেনিং সেশন হয়েছে কোনো জায়গায় আনিসুর রহমান জিকোর সাথে ক্যাবরেরা কথা বলে নাই। তার কারণে ওইগুলো এসে খেলাযোগে বলে দেয় আনিসুর রহমান জিকো। তো এরপরে কিন্তু আনিসুর রহমান জিকোকে আর স্কোয়াডে দেখা যায় নাই। অবশ্য এরপরে আনিসুর রহমান জিকো বসুন্ধরা কিংসের হয়েও খেলতে পারে নাই। তবে বর্তমান প্রেক্ষাপটে আনিসুর রহমান জিকো একটা জায়গা ডিজার্ভ করে, সেটা হোক 2টা গোলকিপার, সেটা হোক 3টা গোলকিপার। কিন্তু আনিসুর রহমান জিকোকে রাখে নাই শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের কারণে, শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হাভিয়ার ক্যাবরেরা। এরপরেও যদি বাফুফে মনে করে হাভিয়ার ক্যাবরেরাকে আরো 1টা বছর রেখে দেওয়া উচিত, আরো কয়েক বছর রেখে দেওয়া উচিত, তাহলে ভাই আমার আর কিছু বলার নাই। এরপরে কথা বলা যাক আশিক আর অনিকের সাথে ব্রাদার্স ইউনিয়নের ঝামেলা নিয়ে। আমি যতটুকু জানতাম, আশিক আর অনিক ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে বাংলাদেশ ফুটবল লিগের 2nd ফেজ থেকে খেলবে, এবং আশিকের ব্যাপারটা ব্রাদার্স ইউনিয়ন অফিসিয়ালি কিন্তু ঘোষণাও দিছিল সোশ্যাল মিডিয়ায়, পরে আবার ডিলিট করে দিছে। আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি। কিন্তু সব কিছুই কথাবার্তা চূড়ান্ত ছিল আমি যতটুকু জানতে পারছি সেভ বাংলাদেশ ফুটবলের পোস্টের মাধ্যমে। এবং কি ব্রাদার্স ইউনিয়নের 2nd ফেজের যে